কি হয়েছে রাহি, বল তো। কিছুই না রে, মাথা ব্যথা করছে, ঘুম হয়নি ঠিকভাবে রাতে। এই স্বপ্নীল ভাইয়া খুব জ্বালায়, তাই না? ঠিকভাবে ঘুমাতেও দেয় না আজকাল। কিটকিটিয়ে হেসে রাহিতাকে খেপানোর উদ্দেশ্যে কথাটা বলল রিমি। ভেবেছিল এখন মেয়েটা হয়তো একটু স্বাভাবিক হবে, হয় লজ্জা পাবে নয়তো হাসবে ওর সাথে, কিন্তু ওকে অবাক করে দিয়ে এমন কিছুই হলো না। স্বপ্নিলের কথা মনে হতেই পুনরায় মূর্ছা গেল রাহিতার মন। উদাসভাবে চেয়ে রইল আকাশের দিকে, যা চোখ এড়ালো না রিমির। সন্তর্পণে রাহিতার হাত দুটো ধরে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কি হয়েছে বল আমায়। তুই ঠিক নেই আমি জানি, বল না রাহি। আমরা তো নিজেদের সব কথা শেয়ার করি, আজ করবি না? বান্ধবীর কথায় জোরে সোরে এক দীর্ঘশ্বাস বেরোয় রাহিতার বুক চিরে, যে দীর্ঘশ্বাসের প্রকোপ ছুঁয়ে যায় পাশে বসা রিমিকেও। প্রিয় বান্ধবীর মনের কষ্ট জানতে তোর সায় না তার। বারবার অনুরোধ করতে থাকে রাহিতাকে সবকিছু খুলে বলার জন্য। অতঃপর নিজের মনকে রিমিকে সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেয় রাহিতা। দিনকে দিন নিজের মনের সব কষ্ট একা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত সে নিজেও। অতঃপর নিজেকে শান্ত করে লম্বা একটা শ্বাস নিয়ে তাদের বিয়ের পর থেকে স্বপ্নিলের ঘটে যাওয়া সবকিছু রিমিকে খুলে বলল রাহিতা। এক এক করে সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর রিমি বড়সড় এক ধাক্কা খেল। থমথমে মুখে থমকে রইল বেশ কিছুক্ষণ। ওকে এভাবে বসে থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে রাহিতা। কি কি চমকে গেলি তো? এজন্যই বলতে চেয়েছিলাম না। নেহাত তুই এত জোর করলি, আর মনের মাঝে কষ্টগুলো পুষে রাখতে রাখতে আমি ক্লান্ত বলে আজ বলা। আই এম সরি রাহি, আমি জানতাম না তুই এত প্যারার মধ্যে আছিস দোস্ত। আমার তোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেমনে এত কিছু সহ্য করছিস? করুণ মুখে আতঙ্কিত স্বরে বলে ওঠে রিমি। ওর থেকে দৃষ্টি ফিরিয়ে মাঠের দিক তাকায় রাহিতা। শান্ত কণ্ঠে বলে, আমি ঠিক আছি, বেশি চিন্তা করিস না। তুই বললি আর আমি মেনে নেব? আমি কি তোকে চিনি না? সেই কলেজ টাইম থেকে স্বপ্নীল ভাইয়াকে পছন্দ করতি তুই। যখন তোদের বাসায় যেত, লুকিয়ে লুকিয়ে দেখতি তাকে। তোর সাথে কখনো তার কথা হলে পরদিন এক্সাইটমেন্টে সব আমার কাছে বসে বলতি। তাই তো আমি যেদিন শুনলাম হুট করে স্বপ্নীল ভাইয়ের সাথে তোর বিয়ে হচ্ছে, সেদিন অবাক হলেও ভীষণ খুশি হয়েছিলাম যে ফাইনালি তুই নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছিস। কিন্তু জীবনে যে তোর সাথে এত নিষ্ঠুর হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রাহিতাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত সুরে বলে রিমি। এতক্ষণ নিজেকে কোনো মতে সামলে রাখলেও এবার রিমির সামনে নিজের অনুভূতি আর লুকিয়ে রাখতে পারে না রাহিতা। ওকে জড়িয়ে ধরে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। সেভাবেই বলতে থাকে, কেন উনি এখনো আমি মেনে নিতে পারছেন না রিমি? আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে বল? মানছি ওনার নতুন করে ভালোবাসার জন্য সময় দরকার, তবুও কেন তিনি বললেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? এই কথা যে আমি মানতেই পারছি না। আর উনি কি বোঝেন না আমার কষ্ট হয়? তার মুখে এসব শুনে আমার অন্তর যে পুড়ে ছারখার হচ্ছে, সেটা কি উনি দেখেন না? প্রায় মাসখানেক হয়েছে আমাদের বিয়ের, তবু উনি আগের মতোই আছেন। বৈবাহিকভাবে সহজ হলেও মনের দিক দিয়ে মিশতে পারছেন না আমার সাথে। এভাবে আর কতদিন চলবো বল? কেন আমার সাথে এরকম হলো রে? কি দোষ ছিল আমার? রাহিতার কষ্ট শুনে বুক ফেটে যাচ্ছে রিমির। নিজের বোনের চেয়ে কম চোখে কোনো দিনও ওকে দেখেনি সে। সেই বোন সমতুল্য বান্ধবীর সাথে এমন হয়েছে শুনে কষ্টে বুক জ্বলছে ওর। কিভাবে রাহিতাকে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না যেন। তবু ওর হারানো মনোবল ফিরিয়ে আনতে রাহিতাকে ছড়িয়ে ওর চোখের পানি দুহাতে ওর চোখের পানি নিভিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই এভাবে ভেঙে পড়লে হবে? এতদিন সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করা কিনা তুই এই সময় এসে মন ছোট করছিস? তো আমি কি করব বল? আমার মাথায় কিছুই আসছে না। ভালোবাসি আমি ওনাকে, তার অবহেলা যে সহ্য হয় না আমার। তোর কথা শুনে তো মনে হলো এখন স্বপ্নীল ভাই আর আগের মতো উদাসীন নেই তোর ব্যাপারে। বিশেষ করে কালকের ঘটনা যা তুই বললি, সেটার উপর ভিত্তি করলে তো আর নয়। যে মানুষ তোর সামান্য অ্যালার্জি নিয়ে এত চিন্তা করে, সে কিনা তোকে নিজের বউ হিসেবে মানে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না আমার কাছে। আমার মনে হয় স্বপ্নীল ভাইয়া হয়তো ধীরে ধীরে তোর ওপর দুর্বল হতে শুরু করেছে।
রিমির কথায় হা হয়ে ওর দিক তাকিয়ে থাকে রাহিতা। বলছে কি মেয়েটা স্বপ্নীল আর ওর প্রতি দুর্বল? এটাও আদৌ সম্ভব? পরক্ষণেই তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দেয় রিমির কথাকে। এদিকে রাহিতাকে ওর কথা অবিশ্বাস্য করতে দেখে ওর অগোচরেই এক দীর্ঘশ্বাস ফেলে রিমি, যার অর্থ ওকে এখন কিছুই বোঝানো যাবে না। যা বলবে তাই অবিশ্বাস করবে। তাই সে নিজেও আর বেশি কিছু বলল না রাহিতাকে। ব্যাগ থেকে পানির বোতল বের করে দিয়ে বলল, পানি খা আর ঠান্ডা মাথায় শোন আমার কথা। যেভাবে সবকিছু চলছে সেটাকে চলতে দে। স্বপ্নিল ভাইয়া আজ তোকে এত কাছে পেয়েও নিজের বউ হিসাবে ভালোবাসা দিতে নারাজ। দেখবি একদিন সে নিজেই তোর কাছে ভালোবাসা পাওয়ার জন্য কাতর হবে। আমার কথা মিলিয়ে নিস, আর এখন এসব নিয়ে মাথা ঘামাস না। আরো কয়েকদিন সময় কাটা দুজনে মিলে। দুটো ভাঙা হৃদয় পাশাপাশি থাকলে মনের দূরত্ব ঘুচতে সময় লাগবে না, দেখিস। টকটক করে পানি শেষ করে ওর জ্ঞানী মার্কা কথা শুনে প্রায় বিষম খেল রাহিতা। এটা কি ওরই বান্ধবী রিমি, যে কিনা ওকে এমন সিরিয়াস পরামর্শ দিচ্ছে? তাও আবার বৈবাহিক জীবন নিয়ে ভাবা যায়? মুখ ফুটে ওকে কিছু বলবে তার আগেই স্বপ্নিলের ফোন আসে রাহিতার কাছে। আর চোখে রিমির দিকে তাকিয়ে সে ফোন রিসিভ করে সে। হ্যালো রাহি, তুমি কোথায়? এই তো ভার্সিটি থেকে বের হয়েছি। কেন, কিছু বলবেন? আমি বাসায় যাচ্ছিলাম। তোমার তো এই সময় ছুটি, তাই ভাবছিলাম তোমায় পিক করি। তোমার ভার্সিটির গেটের সামনেই তো আছি, দেখছি না যে? স্বপ্নিলকে ভার্সিটির সামনে আসার কথা শুনে বেশ চমকে যায় রাহিতা। তবু বিস্ময়টুকু গিলে সে বলে, আসলে আমি রিমির সাথে একটু বাইরে এসেছি। আপনি গেটেই থাকুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে, আই এম ওয়েটিং, জলদি এসো। স্বপ্নিল ফোন রাখতেই আলগোছে রিমির দিকে তাকায় রাহিতা। তার প্রশ্নবোধক চাহনি লক্ষ্য করে বলে, স্বপ্নিলের আসার কথা শুনে রাহিতার মতো চমকে গেল রিমি নিজেও। বিস্ময়ের রেশ কাটিয়ে বিড়বিড়িয়ে বলে, বউ হিসেবে মানে না, আবার অফিস পেলে ভার্সিটি থেকে নিতে আসছে। বিড়বিড় করে বললেও ওর কথা কর্ণগোচর হলো রাহিতার। চোখ পাকিয়ে বলল, অফিস থেকে ফিরছিল বলেই এ সময় নিতে এসছে, নয়তো আসতেন না। আর বউ হিসেবে না, বন্ধু হিসেবেই লিফট দিতে এসছেন। আর উল্টাপাল্টা ভাবিস না, শেষমেশ আমার মতোই হতাশ হতে হবে। রাহিতার কথায় ভ্যাবাচেকা খেয়ে ধরা পড়ে চোরের মতো হাসে রিমি। সে বুঝলো মেয়েটা কষ্ট পেয়ে যথেষ্ট অভিমান করেছে স্বপ্নিলের ওপর, তাই এভাবে কথাগুলো বলছে। অতঃপর বেঞ্চ থেকে উঠে ভার্সিটির গেটের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় দুজনে। ভার্সিটির মেইন গেটের কাছাকাছি আসতেই ওদের ডিপার্টমেন্টের টপারের সাথে দেখা হয় রাহিতার। ছেলেটার নাম নিবিড়। মুখে না বললেও সেমিস্টারের শুরু থেকেই মনে মনে রাহিতাকে পছন্দ করে সে, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে মুখে বলার সাহস হয়ে ওঠেনি কখনো। যদিও ছেলেটাকে হ্যাংলা নয়, তবুও বলতে গেলে যে কোনো বাহানায় রাহিতার সাথে কথা বলার সুযোগ খোঁজে সে। আজও চোখের সামনে রিমি ও রাহিতাকে হেঁটে আসতে দেখে তার ব্যতিক্রম ঘটল না। স্বপ্নিলের গাড়ি খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল রাহিতা। হঠাৎ করে নিজের সামনে নিবিড়কে দেখে কপালে ভাঁজ নিয়ে থেমে দাঁড়ায় সে। হাই রাইতা, কি খবর? ক্লাস শেষে কোথায় গিয়েছিল দুজনে? পার্কে গিয়েছিলাম ঘুরতে। কেন, কিছু বলবে? কিছুটা বিরক্তি নিয়েই বলে ওঠে মেয়েটা। সেদিক ভ্রুক্ষেপ না করে নিবিড় নিজের মতো করে বলে, না মানে বলছিলাম, সেদিন স্যারকে বললে না যে তোমার নতুন চ্যাপ্টারের কিছু ম্যাথে প্রবলেম আছে। তুমি চাইলে আমি তোমার এসব ম্যাথে হেল্প করতে পারবো। ফ্রি টাইমে আমরা লাইব্রেরিতে বসে। নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই ওর পেছনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা লম্বা চড়া স্বপ্নিলকে চোখে পড়ে রাহিতার। সে গম্ভীর মুখে ওদের দিকেই তাকিয়ে আছে। রাহিতাকে নিজের পেছনে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে নিজেও পেছন ফিরে নিবিড়। ধূসর রঙা প্যান্টের সাদা শার্ট পরিহিত ফর্মাল গেটআপে থাকা সুদর্শন স্বপ্নিল নজর কাড়ে তার নিজেরও। এক হাতে স্যুট বুলিয়ে ওপর হাতে ঘড়ি দেখে রাহিতার উদ্দেশ্যে ভারী কণ্ঠে স্বপ্নিল বলে, কোথায় ছিলে? কতক্ষণ ওয়েট করছিলাম। কাজ শেষ হলে জলদি এসো। রিমি, আসি, থাক। আর আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। শেষের কথাটুকু নিবিড়কে উদ্দেশ্য করে বলে রাহিতা। এতক্ষণ সব পর্যবেক্ষণ করা নিবিড় মাথা নেড়ে সায় দিল তাতে। স্বপ্নিলের পেছন পেছন হেঁটে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল রাহিতা।
এ সময় আচমকা নিবিড়ের প্রশ্নে কদম থেমে যায় তাদের দুজনের। ভাইয়াটা তোমার কে হয় রাহি? নিবিড়ের প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করে রাহিতা। কারণটা হলো তার সামনে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্নিল। সে কি বলবে স্বপ্নিল তারকে? তার তো গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, এই সুদর্শন লোকটা আমার জামাই, আমার স্বামী, আমার একমাত্র ভালোবাসার মানুষ। কিন্তু পরক্ষণেই ওর মনে এলো যে লোক ওকে বউ হিসেবে মানে না। বলা তো যায় না, তাহলে স্বামী বলবে। এবার সে যদি রেগে যায়। তাই কিছুক্ষণ স্বপ্নিলের চওড়া শক্তপোক্ত পিঠের দিক তাকিয়ে কম্পিত গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে, আমার ভার্সিটির সামনে দেখেছেন তাই লিফট দিতে এসেছেন। ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। চোখ বড় বড় করে তাকালো রিমি। আর স্বপ্নিল আগের জায়গাতেই তখনকার ন্যায় জমে আছে। এদিকে কোনো মতে কথাটি বলেই আর কোনো দিক না তাকিয়েই দ্রুত পায়ে গাড়ির দিকে হেঁটে চলল রাহিতা। নিজের অজান্তেই ওর পেছনে ফেলে গেল এক বিস্ফোরিত স্বপ্নিলকে। চুপচাপ গাড়িতে বসে আছে রাহিতা। পাশে ড্রাইভ করতে থাকা স্বপ্নিলকে দেখেই একটু পরপর জমে থাকা অভিমান জাগ্রত হচ্ছে ওর মনে। কিন্তু স্বপ্নিলের মনে কি চলছে তার জানা নেই, কেননা ওর শক্ত হওয়া চোয়ালো ভাবলেশহীন ভাবে দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয়নি। এমনকি রাহিতাও ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল না। এটা নিয়েও টুস শব্দ করলো না স্বপ্নিল। মনে মনে প্রচন্ড ক্ষিপ্ত হলো রাহিতা। এ কেমন মানুষের সাথে বিয়ে করেছে সে, যার কিনা ওর প্রতি বিন্দু মাত্র কোনো অনুভূতি নেই। আশ্চর্য। এদিকে রাহিতার পাশে বসে স্বপ্নিল ড্রাইভ করতে করতে এক অন্য ছক কষতে ব্যস্ত। রাহিতার আজকের কথায় সে এতটাই হতভম্ব হয়েছে যে আর কোনো কিছু বলার ভাষা অবধি হারিয়ে ফেলেছে যেন। অবশ্য এর শুদ্ধ হওয়ারও পেছনে আরেকটি কারণ আছে, এবং তা হলো হঠাৎ করে তার মনে সৃষ্টি হওয়া এক নতুন অনুভূতি, যা কিছুক্ষণ যাবৎ উপলব্ধি করছে স্বপ্নিল। এ অদ্ভুত অনুভূতির সাথে যে আগে সাক্ষাৎ ঘটেনি তার। আশ্চর্যজনকভাবে ওর মনের এ নতুন অনুভূতির কারণ হলো রাহিতা। একটু আগে রাস্তায় ওকে বাবার বন্ধুর ছেলে বলাটা বিশেষ পছন্দ হয়নি স্বপ্নিলের, যদিও সে জানে রাহিতা মিথ্যে বলেনি। হয়তো ওর কথা ভেবেই এ কাজটি করেছে সে, কেননা স্বপ্নিল নিজেই তো রাহিতাকে বউ হিসেবে মানে না, চেয়েও মন থেকে গ্রহণ করতেও পারছে না মেয়েটাকে, এবং এটা তো সে নিজ মুখেই বলেছে রাহিতাকে। মস্তিষ্ক রাহিতার পক্ষে সায় দেয়, কিন্তু স্বপ্নিলের অবাধ্য মন তা মানতে নারাজ। এভাবে মানুষের সামনে তাকে নিজের স্বামী হিসেবে পরিচয় না দেওয়ায় রাহিতার ওপর মনে মনে ফুঁসে উঠছে সে। কোনো অজানা কারণে ভীষণ রাগ হচ্ছে তার রাহিতার উপর। যতই হোক, দুনিয়ার নজর তো তারা দুজন স্বামী স্ত্রী। তবে কি এমন ক্ষতি হতো যদি রাহিতা ওই ছেলেটার সামনে ওকে স্বামী হিসেবে পরিচয় দিত? স্বপ্নিল কি অস্বীকার করত? অবশ্যই করতো না, কিন্তু এ কথাটা কোন মুখে সে রাহিতাকে বলবে ভেবে পায় না স্বপ্নিল। তাই তো মন মস্তিষ্কের এ দ্বিপাক্ষিক যুদ্ধে অপারগ হওয়ায় চুপচাপ মুখে কুলু পেটে ড্রাইভ করছে সে, অথচ মনে মনে ঠিকই ফুঁসছে। এরই মাঝে কখন সে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে টের পায় না স্বপ্নিল। আচমকা হাতে রাহিতার পাশে টনক পড়ে তার। কি করছেন? সামনে গাড়ি আসছে, স্পিড কমান প্লিজ। আতঙ্কিত স্বরে স্বপ্নিলের হাত ধরে চেঁচিয়ে ওঠে রাহিতা। এতক্ষণে হুঁশ আসায় মুহূর্তের মধ্যেই স্পিড কমিয়ে সামনে আসা গাড়ি থেকে নিজের গাড়িকে নিরাপদ দূরত্ব আনে স্বপ্নিল। তা দেখে ফোঁস করে ভেতরে চেপে রাখা শ্বাস ছাড়ে রাহিতা। আর চোখে ওর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে স্বপ্নিল বলে, চিন্তার কোনো কারণ নেই। স্বামী হই বা না হই, তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এই বিষয়ে আমি কোনো গাফিলতি করব না। ওর কথায় কপালে ভাঁজ পড়ে রাহিতার। স্বামী হয় বা না হয়, কথাটা মস্তিষ্কে ঘুরপাক খায় কিছুক্ষণ। স্বপ্নিল কি তবে ওকে তখনকার ঘটনার জন্য খোঁটা দিল? কিন্তু কেন? সে তো নিজেই চায় না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক। তবে কেন এহেন আচরণ? দাঁতে দাঁত চেপে রাহিতা উত্তর দেয়, হ্যাঁ তা তো দেখতেই পারছি, এজন্য তো হুটহাট স্পিড বাড়িয়ে অ্যাক্সিডেন্ট করতে ধরেছিলেন। এক্সকিউজ মি, আমি কেন ইচ্ছে করে এমন করব? আমি কিছুক্ষণের জন্য অন্য মনস্ক হয় হঠাৎ কখন গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি টের পাইনি, দ্যাটস ইট, আর কিছুই না। বাই দ্য ওয়ে,
তুমি কি এর জন্য আমায় খোঁটা দিচ্ছ? ব্রকুচকে রাহিতার বিরক্ত হয়ে থাকা মুখের দিক তাকিয়ে বলে ওঠে স্বপ্নীল। ওর কথায় তাচ্ছিল্য হেসে রাহিতা উত্তর দেয়, আমি আপনাকে কেন খোটা দিব বলুন তো? সে অধিকার কি আমার আছে? এভাবে কেন বলছো? আমি কি তা বলেছি? আমিও তো ভুল কিছু বলিনি, তাই না? ওর কথায় এবার যার বর্ণনায় অবাক হয় স্বপ্নীল। হঠাৎ করে আজ দুপুরে এসে এসব কেন বলছে রাহিতা? সম্পর্কে অস্বীকার করা, অধিকার নিয়ে কথা বলা, এর আগে যখনই এমন কথা হয়েছে ততবারই এ ধরনের কথাবার্তা শুধু স্বপ্নীল বলেছে, কিন্তু 1 মাসে রাহিতাকে ভুলেও একবার এমন কিছু উচ্চারণ করতে দেখেনি সে। তবে আজ মেয়েটার কি এমন হলো? রাহিতার কি খুব বেশি মন খারাপ? নিজের অজান্তেই ওকে কোনো কষ্ট দেয়নি তো সে? মনে মনে ভাবনায় পড়ে স্বপ্নীল, কিন্তু বহু অনুসন্ধান করে কোনো কাজ খুঁজে পায় না তার মন। একবার ভাবলো রাহিতাকে নিজেই জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু এর আগেই গাড়ি বাসার সামনে এসে যায়। অতঃপর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ে রাহিতা। পেছনে ফেলে যায় আরেক দফা বিস্মিত স্বপ্নীলকে। রাতের বেলা পড়ার টেবিলে বসে পড়েছে রাহিতা। পরীক্ষায় আসতে খুব বেশি দেরি হয়নি। সময় নষ্ট করা যাবে না। খাতায় অঙ্ক করছে আর একটু পর পর কাটছে সে। এমনিতেই একটা চ্যাপ্টারে ওর সমস্যা, তার মধ্যে আজ মন মেজাজ ভালো নেই সকাল থেকে। সব মিলিয়ে রাগ যেন খাতার ওপর ঝাড়ছে। একটু পর পর স্বপ্নীল বেশ অনেকক্ষণ ধরে বারান্দায় এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রুমে যেতেও ভালো লাগছে না। রাহিতা ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না সকাল থেকে। আননোন নম্বর থেকে ভ্রু কুঁচকে ফেলে। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সালামের আওয়াজ আসে। সালামের জবাব দিতেই স্বপ্নীল শুনে কেমন আছেন দুলা ভাই? আমার চিনেছেন তো? গলার স্বর শুনে স্বপ্নীল আন্দাজ করেছিল এটাকে। এবার তো কথা শুনে স্পষ্ট বুঝলো, তাই রাগ ঢাক না করে সরাসরি বলল, আরে রৌনক নাকি? কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি খবর? আমরা তো সেম ব্যাচের ছিলাম, আপনি করে বলছো কেন? হ্যাঁ, আমিও ভালো আছি। এই তো মজা করছিলাম, নতুন সিম কিনেছি, সেটা থেকেই ফোন দিলাম। দেখছিলাম দুলা ভাই আমায় চেনে নাকি চেনে না। বেশ বেশ, কিন্তু লাভ যে হলো না। আমি যে আগেই ধরে ফেলেছি বাবু। রৌনকও হাসলো। হাসতে হাসতেই বলল, তা কোথায় তুমি? বাসায় না বাহিরে? কি করছো? বাসাতেই আছি, তোমার বোন পড়ছে রুমে, আমি বারান্দায় দাঁড়িয়ে। ওহ, রাহি কেমন আছে? ওকে ফোন দিয়ে পেলাম না, ফোন বন্ধ কেন? ভালো মতো পড়াশোনা করছে তো? ওর আবার সামনে পরীক্ষা, খুব চিন্তা করছিল বেচারি এটা নিয়ে। আমার কাছে হেল্প চেয়েছিল, তখন আমি ব্যস্ত ছিলাম। আমি কাল ফোনে ওকে বুঝিয়ে দেব, ওকে বলে দিও। ফোন মেবি চার্জ দিতে ভুলে গেছে, ও তো সন্ধ্যা থেকেই পড়ছে। আচ্ছা, আমি ওকে তোমার কথা বলে দেব, চিন্তা করো না। এরই মাঝে মায়ের ডাক পড়ে স্বপ্নীলের। রৌনকের সাথে কথা শেষ করে রুম ত্যাগ করে মায়ের কাছে চলে যায় স্বপ্নীল। গম্ভীর মুখে দরজার সম্মুখে দাঁড়িয়েছিলেন দিলারা বেগম, যেন স্বপ্নীলের আসারই অপেক্ষা করছিলেন এতক্ষণ। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বপ্নীল খানিকটা বিচলিত হয়। দ্বিধান্বিত কণ্ঠে শুধায়, কিছু বলবে মা? কি হয়েছে রাহির? রাহির আবার কি হবে, ও তো পড়ছে রুমে। বিস্মিত সুরে স্বপ্নীল করে প্রশ্ন করে। ওর জবাবে যেন সন্তুষ্ট হলেন না দিলারা বেগম। আগেরকার মতোই গাম্ভীর্য ভাব বজায় রেখে বলেন, দেখ স্বপ্নিল, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। রাহি নিজে থেকে আমায় কিছু বলেনি। ও মেয়েটাই এমন, নিজের উপর হাজারো ঝড় বয়ে গেলেও পাশের মানুষকে ক্ষুণ্ণাক্ষরেও টের পেতে দিবে না সে। কিন্তু আমি তো মা, ওর না বলা কথাও চোখ মুখে দেখে বুঝে নিতে পারি। আজ সকাল থেকে খেয়াল করছি ওকে, না ঠিক মতো খেয়েছে সকালে, দুপুরে আসার পরও ঠিকভাবে কথা বলেনি আমাদের কারোর সাথে। মনে হচ্ছিল ওর ভীষণ মন খারাপ। আমি জানি এর পেছনে নিশ্চয়ই আমার মহান ছেলের হাত, তাই না? সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে? আবারও খারাপ আচরণ করিসনি তো মেয়েটার সাথে? মায়ের কথায় হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নীল। শেষমেশ ওর মাও ওকেই দোষ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, সব দোষ এখন তার, অথচ রাহিতা যা করলো তা তো কেউই দেখলো না। এই যে রাহিতা ওকে সকাল থেকে ইগনোর করছে, ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, ওকে এড়িয়ে চলছে এক প্রকার, এটা কি কেউ দেখেছে? ওকে এটা নিয়ে কিছু বলেছে? না, বলেনি।
তবে শব্দ স্বপ্নিলের একার কেন? বিষাদিত অন্তরে ভাবে সে। দেখো মা, আমি ওকে কিছুই বলিনি। তোমার আদরের বৌমা সকাল থেকেই হুট করে এমন অদ্ভুত বিহেভ করছে। আমি দুবার জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, তবুও আমায় বলেনি। আমার কোনো দোষ নেই মা। আমার জানা মতে আমি তো কিছুই বলিনি ওকে। কেন এরকম করছে ওই বলতে পারে। স্বপ্নিলের কথায় প্রযুগল কুঞ্চিত হয় মায়ের। ছেলের সরল মুখ দেখে বোঝেন সে মিথ্যা বলছে না, কিন্তু তবুও কোথাও যেন কোনো ভুল রয়েই যায় চোখের আড়ালে। পরক্ষণেই মনে হলো পরদিন না হয় সরাসরি রাহিতার থেকেই জিজ্ঞেস করবেন তিনি। দেখা যাচ্ছে হয়তো স্বপ্নিল নিজের অজান্তেই এমন কিছু করেছে যার কারণে মন খারাপ করেছে রাহি, অথচ তার ছেলে এখনো বুঝতেই পারেনি ব্যাপারটা। এই গাধাটাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা, মেয়েটা একা আছে, ও আবার একটু ভয় পায়, তুই রুমে যা। মায়ের কথায় হাঁপ ছেড়ে বাঁচে স্বপ্নিল। সে যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সেভাবে মাথা নাড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে এলো। স্বপ্নিলকে রুমে আসতে দেখেও যেন দেখল না রাহিতা, আর চোখে ওর দিকে একবার তাকিয়ে পড়ার গতি বাড়িয়ে দিল। বিষয়টা লক্ষ্য করে বিছানায় বসে ওর পড়া শেষ হওয়ার প্রহর গুনছিল স্বপ্নিল। কিন্তু মিনিট 10 পার হওয়ার পরেও যখন রাহিতার আসার নামগন্ধ নেই, তখন বিরক্তিকর সুরে স্বপ্নিল বলে ওঠে, কি ব্যাপার, আজ কি সারা রাত পড়ার প্ল্যানে আছো নাকি? থাকতেই পারি। রাহিতার তেড়া জবাব এতে বেশ খানিকটা ক্রুদ্ধ হয় স্বপ্নিল। তাচ্ছিল্যের সাথে বলে, থাকবেই তো, তোমাদের মতো ফেলটু স্টুডেন্টদের থেকে আর কি আশা করা যায়। সারা বছর পড়াশোনার নাম নেই, আর মনে করে পরীক্ষার আগের দিন পড়লেই ফার্স্ট হবে। কি আমাকে ফেলটুস বলেন আপনি? তেতে ওঠে রাহিতা। ওকে রাগাতে পারে মনে মনে ক্রূর হাসে স্বপ্নিল। এতক্ষণে মনে হচ্ছে রাহিতার সাথে কথা বলছে ও। সে রাগকে বাড়িয়ে দিতেই পুনরায় বলে, অবশ্যই, আমি কি জানি না মনে করেছো? টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় তোমার খাতা দেখেছিলাম আমি, কতগুলো ম্যাথ কাটা খাতার মধ্যে। ভালো স্টুডেন্ট হলে কি আর ওগুলো হতো? আমিও পার করে এসেছি ওই ধাপ, কি বুঝি না নাকি? একটা সামান্য ম্যাথ কাটার জন্য আপনি আমায় এভাবে বললেন? আমারও ওই চ্যাপ্টারের প্রবলেম, বুঝি না আমি। ভাইকে বলেছিলাম বোঝানোর জন্য, কিন্তু তারও সময় নেই। আমি কালকে ইউনিভার্সিটি যেয়ে নিবিড়ের থেকে বুঝে নিব, সব ম্যাথ পড়ে পরীক্ষায় ভালো করে দেখিয়ে দিব সবাইকে। রাগে আপন মনে জ্বলে ওঠে বলে দেয় রাহিতা। এতক্ষণ রাহিতার কথায় মজা পেলেও নিবিড়ের নাম শুনে চোখ সরু হয় স্বপ্নিলের। নিবিড় আবার কে? আমাদের ক্লাসের টপার। আজকে যে ছেলেকে দেখেছিলেন আমাদের সাথেও। দুপুরের কথা মনে হতেই মুহূর্তে জল শক্ত হয়ে ওঠে স্বপ্নিলের। অজানা আক্রোশে মন ক্ষিপ্ত হয়ে ওঠে। সেভাবেই শক্ত গলায় বলে, অযথা মানুষের সাথে রাস্তাঘাটে গল্প করো দেখেই তো এই অবস্থা। ওই টাইমটুকু পড়াশোনায় দিলে এতদিন তুমিও টপ করতে। এই দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। কি শুরু করেছেন আপনি? আমার একদম ভালো লাগছে না। তেজি গলায় ক্লান্ত সুরে বলে রাহিতা। এবার স্বপ্নিল থামে। হয়তো এর বেশি কিছু বললে রাহিতা কষ্ট পাবে। বিছানায় শুতে শুতে কাটখাট গলায় বলে, এসব বাদ দাও। তোমার ভাই ফোন দিয়েছিল, আমাকে হেল্প করতে বলেছে তোমায়। কাল থেকে তাড়াতাড়ি আসবে অফিস থেকে, আর আমি তোমাকে পড়াবো সন্ধ্যায়। বন্ধুদের সাথে পড়তে গেলে পড়াশোনা হয় কি না হয় সেটা আমরাও জানি, তাই এইসব ফাঁকিবাজি ধান্দা ছাড়ো। কাল থেকে আমার কাছেই পড়বে তুমি, অ্যান্ড ইটস ফাইনাল। এখন ঘুমাতে আসো। স্বপ্নিলের কথায় রাগ ভুলে চমকে ওঠে রাহিতা। সে ওকে পড়াবে, এজন্য তাড়াতাড়ি আসবে। ওর ভাইয়া কি সত্যি এটা বলেছে ওকে? পরক্ষণেই ভাবলো নিশ্চয়ই বলেছে, নয়তো স্বপ্নিল কেন বলতো? সে তো আর নিজে থেকে ওর সাথে সময় কাটাতে চাইবে না নিশ্চয়ই। তাই আর কিছু না ভেবে চুপচাপ টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল রাহিতা। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল, অথচ ওর পাশে শুয়ে থাকা স্বপ্নিল অনেকক্ষণ নাড়াচাড়া করেও ঘুমোতে পারল না, কেননা নিজের আচরণে সে নিজেই অবাক। রওনক ওকে একটা বারও বলেনি রাহিতাকে হেল্প করতে, অথচ স্বপ্নিল কিনা কত সাবলীলভাবে এই মিথ্যা বলে দিল। রাহিতা অন্য কারো হেল্প নেবে শোনার পর নিজের অজান্তেই ওর মুখ ফুসকে কথাটা বের হয়ে গেল, কিন্তু কেন? পরদিন সকাল যথারীতি স্বপ্নিলের আগে ঘুম ভাঙে রাহিতার। আড়মোড়া ভেঙে ওঠে। বসতেই নিজের পাশে ঘুমন্ত স্বপ্নিলের দিকে চোখ যায় তার। এক হাতে বালিশ জড়িয়ে উবুল হয়ে শুয়ে আছে সে।
সামনের কয়েকটা বড় চুল এগিয়ে এসে কপালের ওপর নির্বিঘ্নে খেলা করছে। টি শার্ট উপরে উঠে হলদেটে সাদা ফর্সা বাহু দৃশ্যমান। ভীষণ আদুরি লাগছে ওকে। সদ্য ঘুম ভেঙে চোখের সামনে এহেন পুরুষালী সৌন্দর্য দেখে মনে মনে বিমোহিত হয় রাহিতা। আরও একবার প্রেমে পড়ে তার স্বপ্ন পুরুষের। ঘরের মাঝে হাত এগিয়ে কপালের ওপর থেকে চুল সরিয়ে দিতে যায়। পর মুহূর্তেই কি যেন ভেবে হুট করে হাত গুটিয়ে নেয়। স্বপ্নিলের গায়ের ওপর কাঁথা ভালোভাবে টেনে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে রুম ছেড়ে নিচে নামতেই শাশুড়ির সাথে দেখা মেলে তার। সোফায় বসে কোরআন শরীফ পড়ছিলেন দিলারা বেগম। তাকে দেখে রাহিতা মুচকি হেসে তার পাশের সোফায় বসেও পড়ে। আরও কিছু সময় নিয়ে পবিত্র গ্রন্থের তিলাওয়াত শেষ করেন তিনি। তারপর সামনে বসা রাহিতাকে হাসি উপহার দিয়ে বলেন, ঘুম হয়েছে রাহি? কাল তো অনেক রাত পর্যন্ত পড়েছিস। হ্যাঁ মা, হয়েছে ঘুম। পরীক্ষা একদম হাতের কাছেই, তাই পড়ছি মন দিয়ে। বিয়ের কদিনে বেশ কিছু টপিক জমে গিয়েছিল, সেগুলো পড়ছিলাম। ভালো মতো লেখাপড়া কর, তারপর বল তোর মন ভালো হয়েছে? মানে আমার আবার কি হবে? দেখ রাহি, লুকিয়ে লাভ নেই। আমি কাল খেয়াল করেছি তোর আচরণ। তোর যে মন খারাপ ছিল তা স্পষ্ট বুঝেছিলাম, কিন্তু পরে তোর চুপচাপ থাকা দেখে আর ইচ্ছে করে জিজ্ঞেস করিনি। এবার বল, আমার হতচ্ছাড়াটা আবার কি করেছে? শাশুড়ির কথার ধরনে হাসি পেল রাহিতার। মনে মনে ভাবে সে একাই বুঝি কপাল করে এমন এক শাশুড়ি পেয়েছে যে সবসময় নিজের ছেলের আগে ছেলের বউয়ের কথা ভাবেন। ওনার অগোচরে তার ছেলে ওর সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা জানার জন্য তটস্থ থাকেন। এমন কিছুই হয়নি মা, আপনি চিন্তা করবেন না। আমার বাসার কথা মনে পড়ছিল, তাই একটু মন খারাপ ছিল। উনি কিছুই করেননি। ও এই ব্যাপার, এর জন্য আমার বৌমার মন খারাপ? তুই ভার্সিটি থেকে আয়, চল আজকেই তোকে নিয়ে তোর মার বাসায় থেকে ঘুরে আসি। এমন ছোটখাটো কারণে আমার একমাত্র পুত্রবধূর চোখের পানি আমি পড়তেই দেব না। শাশুড়ির কথাগুলো শুনে একরাশ ভালো লাগা ছেয়ে গেল ওর অন্তরে। এমন মায়ের মতো শাশুড়ি পেয়ে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হলো তার। মুহূর্তেই স্বপ্নিলের উপর করা অভিমান ভুলে গেল সে। প্রফুল্ল চিত্রে বলল, আপনি আমায় অনেক ভালোবাসেন, তাই না মা? এটাও কি বলে বোঝাতে হবে পাগলি? তুই আর স্বামী দুজনই আমার মেয়ে। রাহিতার গালে হাত রেখে বললেন তিনি। খুশিতে আপ্লুত হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরল মেয়েটা। এরপর ওনার তাড়া পেয়ে স্বপ্নিলকে ডাকার জন্য ওপরে গেল সে। এরপর তড়িঘড়ি করে ব্রেকফাস্ট সেরে যথারীতি ভার্সিটি ও অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল দুজনে। ভার্সিটির সামনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সেদিক চেয়ে রাহিতা গাড়ি থেকে নামতে যাবে, অমনি বা হাতে ওর ডান হাত চেপে ধরে স্বপ্নিল। হাতে টান পড়ায় বিস্ময় নিয়ে পাশ ফিরতেই শুনে, কি বলেছি কাল মনে থাকবে তো? কিসের কথা বলছেন? ইচ্ছে করে অবুঝের ন্যায় প্রশ্ন করে রাহিতা। ওর প্রশ্নে দাঁতে দাঁত চেপে স্বপ্নিল বলে, অযথাই কারোর সাথে পড়া বোঝানোর নামে যেন আড্ডা না দেয়া হয়। ক্লাস শেষে সুন্দর মতো বাসায় চলে আসবে, মনে থাকে যেন। আর মনে না থাকলে? দেখো, আমায় রাগিয়ে দিও না রাহি। এই সামান্য বিষয়ে আপনি রাখবেনই বা কেন, সেটাই তো বুঝলাম না। আমি যার থেকে ইচ্ছে পড়া বুঝে নিব, ইচ্ছে মতো আড্ডা দিব, এটা আপনার কি সমস্যা? আপনি কেন নিষেধ করছেন আমায়? জানি না, তাছাড়া এত কিছুর উত্তর দিতে পারবো না। যা বলেছি সেটা করবে ভালো মতো। বাই দ্য ওয়ে, আজ নাকি মায়ের সাথে তোমাদের বাসায় বেড়াতে যাবে শুনলাম। জি, বাসায় যাব। আর একটা কথা, ভাইয়ের সাথে দেখা হবে আমার। ও আজ বাসায় আছে, ওর থেকেই পড়া বুঝে নিয়ে আসবো। আপনার কষ্ট করে পড়াতে হবে না আমার। এত বেশি কথা বলছো কেন রাহি? আমি কি একবারও বলেছি আমার কষ্ট হবে? আপনি না বললেও আমি তো বুঝি নাকি? সব কথা কি মুখে বলতে হয়? নেহাত ভাইয়া বলেছে দেখেই তো আপনি বাধ্য হয়ে পড়াচ্ছেন আমায়, নয়তো আপনি রেস্ট নেন ওই সময়। আমি ভাইয়াকে ম্যানেজ করে নিব, কোনো অসুবিধা নেই। ওর কথায় বিরক্ত হয় স্বপ্নিল। মেয়েটা এত বেশি বুঝে কেন? সে কি বলেছে ওর কষ্ট হবে পড়াতে? বরং রাহিতাকে কে বোঝাবে? আজকাল স্বপ্নিলের ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। ওর সাথে ঝগড়ার বাহানায় কথা বলতেও ভালো লাগে। একই সাথে মনে জাগা শঙ্কা, রাহিতা যদিও রওনককে জিজ্ঞেস করে ও স্বপ্নিলকে পড়াতে বলেছে কিনা। তখন রওনক যদি অস্বীকার করে তাহলে তো স্বপ্নিল ধরা পড়ে যাবে। রাহিতা জানতে পারবে ওর ভাই ওকে পড়াতে বলেনি, বরং স্বপ্নিল নিজে থেকেই পড়াতে চেয়েছে ওকে।
বিষয়টা লজ্জাজনক হবে। তাই তো আকপাচ না ভেবেই স্বপ্নীল জোরে সোরে বলে বসে, খুব বোঝা শিখে গেছো সব, এত কিছু করতে হবে না তোমায়, বুঝেছো? আর কথা না বাড়িয়ে চুপচাপ এখন নামো, তোমার ক্লাসের জন্য লেট হবে আবার।